শোয়া থেকে উঠে এসে সে গরম পানিটা আমার পায়ের এখানে ঢেলে দেয়, উত্তরায়ণ গরম পানিটা এখানে ঢেলে দেয়। নাম কি আপনার? ফাতেমা আক্তার। মায়ের নাম মরিয়ম। বোনের নাম মনে আছে? আমিনা, মাসুদ, তারপর জাহানারা, খাদিজা, মাহবুব। সব ভাই বোন? হ্যাঁ। আপনার গ্রামের নাম মনে আছে তো? নাটোরের কান্দাবাড়ি গ্রাম। কান্দাবাড়ি গ্রামে হচ্ছে আপনার দাদাবাড়ি। হ্যাঁ। আপনার চাচার নাম কি? ছোট চাচার নাম মুজাম্মেল। মামার নাম? শাহ আলম, মালেক, হানিফ। আর খালাতো ভাইয়ের নাম লাবলু। জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সবসময়ের মতো। আমি আর জি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। যে আপন ঠিকানার মাধ্যমে শত শত ছেলে মেয়ে বিগত 4 থেকে 5 বছরে তাদের পরিবার খুঁজে পেয়েছে। ছোটোবেলা যারা হারিয়ে গেছেন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, সেখানে প্রায় 700-750 ছেলে মেয়েদেরকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে বিগত 4.5 বছরে। এই সব ছেলে মেয়েদের গল্পগুলো প্রচারের পর তাদের পরিবার এসে তাদেরকে খুঁজেছে, আমরা কিভাবে মিলিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা অনন্য ঘটনা হচ্ছে আপন ঠিকানা। আমি নিজে থেকে প্রশংসা করতে চাই না, আপনাদের ভালোবাসায় আপন ঠিকানা শত শত মানুষকে, শত শত ছেলে মেয়েদেরকে তাদের পরিবারে ফিরিয়ে দিয়েছে এবং তারই ধারাবাহিকতা চলছে। আমরা চেষ্টা করে চলেছি। আপনার যদি পরিচিত এরকম কেউ থাকে যিনি পরিবার থেকে হারিয়ে গেছেন, কিছু তথ্য মনে রাখতে পেরেছেন, নিজের চেষ্টা করেছেন, পরিবারে ফেরার ইচ্ছা আছে, তাকে নিয়ে আসতে পারেন আপনি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের এখানে ফোন করার নাম্বারটি হচ্ছে 09639888877। আমি আর কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? ফাতেমা আক্তার। ফাতেমা আক্তার। জি। এটা বাবা মায়ের দেয়া নাম? জি, বাবা মার দেওয়ার নাম। বাবা মার দেয়া নাম। আপনার তো মায়ের নাম মনে আছে? মায়ের নাম মরিয়ম। মরিয়ম। বাবার নাম মনে নাই? না। আচ্ছা, বড় বোনের নাম মনে আছে? আমিনা। আমিনা। তারপরে জাহানারা। মাসুদ, তারপর জাহানারা, খাদিজা, মাহবুব। সব ভাই বোন? হ্যাঁ, আমি সহ 6 ভাই বোন। আপনার গ্রামের নাম মনে আছে তো? নাটোরের কান্দাবাড়ি গ্রাম। কান্দাবাড়ি হয়েছে আমার দাদার বাড়ি, আর নাটোর থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন লাগে আমার নানুর বাড়ি পার হয়ে আবার দাদুর বাড়ি যাওয়া যায়। নাটোর থেকে আবার 3-2.5 ঘন্টা এরকম। নাটোর এটা? হ্যাঁ। কান্দাবাড়ি? হ্যাঁ। কান্দাবাড়ি গ্রামে হচ্ছে আপনার দাদাবাড়ি? হ্যাঁ। ওকে। আর নাটোর থেকে 1.5 ঘন্টা যেটা, ওইটা হয়েছে আমার নানুর বাড়ি। নানুর বাড়ির পাশে আবার আছে আপনার আর্মিদের থানা। আর্মিদের থানা? হ্যাঁ, আর্মিদের থানা। আর্মি থানা নাকি কোয়ার্টার সেটা আমি সঠিক এতটা মনে নাই, তবে ওইখান থেকে দেখতাম যে বড় বড় আর্মিরা গাড়ি নিয়ে বের হতো। এটা কি আর্মি না পুলিশ? আর্মি। নাটোরে কি ক্যান্টনমেন্ট আছে? থাকতো, আমি যত জানি নওগাঁতে আছে বোধহয়, নাকি নওগাঁতে তো বিডিআর, মানে বিজিবি, এখন তো বিজিবি হয়েছে। ওকে, দরকার নেই। আপনার চাচার নাম কি? ছোট চাচার নাম মুজাম্মেল। মামার নাম? শাহ আলম, মালেক, হানিফ। আর খালাতো ভাইয়ের নাম লাবলু। জি। অনেক কিছু মনে আছে আপনার। তো আপনি জান নাই কেন? নিজে থেকে চেষ্টা করছেন? নিজে থেকে আমি চেষ্টা করছি, আজকে 5-6 বছর ধরে কোনো আমি যাইতে পারিনি। আচ্ছা। যেতে পারিনি। আমার এখন বর্তমানে যেখানে আছি তার আগেও কিন্তু আমি আরও 2টো জায়গা ছিলাম। আমার বাবা মারা যাওয়ার পরে আমার নানির কাছে ছিলাম। নানির কাছ থেকে আবার দাদি মারা যাওয়ার পরে বড় চাচি নিয়ে যাওয়ার পরে দিয়ে ওইখানে ভাগ্যিত আমার গায়ে আগুন লেগে যায়। কোথায় এটা? বাড়িতে থাকতেই? হ্যাঁ, দাদুর বাড়িতে। দাদু মারা যাওয়ার পরে বড় চাচি আমাকে রেখে দেয়। ওইখানে থাকার পর আমার গায়ে আগুন লেগে যায়। আগুনটা লাগে কিভাবে? মাটির যে কুপি, ওই কুপির কেরোসিনটা আমার হাত থেকে পিছলে যে পড়ে যায় শীতকালে। ওকে। তো ওইখানে নানু আমাকে আবার নানুর বাড়িতে নিয়ে আসার পরে, তার আগে একটা কথা বলে রাখি, আমার বাবা মারা যাওয়ার পর আমাকে নাটোরে একটা জায়গায় পালার জন্য আমাকে দেওয়া হয়েছিল। তো ওইখানে আমি বেশি দিন থাকতে পারিনি। আপনাকে পালার জন্য দেওয়া হয়েছিল আপনার বাবা মারা যাওয়ার পরে? হ্যাঁ। আপনার বাবা মারা গেল কিভাবে মনে আছে আপনার? যতখানি একটু মনে আছে, আমার শুনছি যে ক্যান্সারে মারা গেছে। আচ্ছা, তো আপনাকে দিয়ে দেওয়া হলো? হ্যাঁ। ওইখানে বেশি দিন আমি থাকিনি, 5-6 মাস এরকম মেবি হবে। ওইখান থেকে আবার নানু নিয়ে আসলো। নানুর থেকে আবার দাদু মারা গেল। দাদু মারা যাওয়ার পরে বড় চাচি রাখলো। ওইখানে আবার আমার গায়ে আগুন লেগে গেল। ওইখান থেকে আবার নানু নিয়ে এসে ভালো করলো। ভালো করার পরে এর ভিতর আবার আমার মা আসলো। মা প্রায় যখন আমার বুকের যে ঘাটা হয়েছিল, ওই ঘাটা যখন মোটামুটি ভালোর দিকে, তখন আমার মা এসে দেখে যে আমার এই অবস্থা।
মা তারপরে কতদিন পর আবার আমাকে নিয়ে আসে আপনার গাজীপুর কোনাবাড়িতে। এখানে আমার বড় বোন গার্মেন্টসে জব করতো। তো আমার বোনের সাথে একটা ভদ্র মহিলা ছিল। সে মহিলা যখন দেখছে আমরা মানে এতগুলো ভাই বোন তো আমার মার খাওয়ানো সম্ভব না, ছোট একটা বোন ছিল ওইটাও এতিম, তারপর আমার খালাতো ভাই ছিল ও এতিম, নানুর কাছে ছিল। তো এ কারণে মা আমাকে নিয়ে আসে গাজীপুরে। নিয়ে আসে পরে দিয়ে মা আমাকে কয়েকদিনের জন্য একটা বাসায় দিয়েছিল। ভালো ছিল, কিন্তু এখানে আমি থাকতে পারি নাই। থাকতে পারি না বলতে আমার ভালো লাগতো না। এর ভেতরে এসে দেখি যে মা আবার দেশের বাড়িতে চলে যায়, মানে নাটোরে চলে যায়। এরপর এর ভিতরে যে ভদ্র মহিলা আমার বোনের সাথে ছিল তাকে সবাই বাবুর মা বলতো। তো বাবুর মা বলছে কি যে ঢাকা কাকরাইলে একটা বাসা আছে, তোমার বোনকে ওইখানে দাও, ওইখানে ও অনেক ভালো থাকবে, ওকে ওইখানে দাও। তো আমার মা ছিল না, তো আমার বোন না জেনে না বুঝে ওইখানে আমাকে ওই মহিলার সাথে আমাকে দিয়ে দেয়। তো ঢাকা আমাকে যারা নিয়ে আসে, কাকরাইল ছিলাম আমি, কাকরাইলে 8-9 মাস পরে দিয়ে যখন জানতে পারছি আমার মা একটু অসুস্থ, তখন আমি আবার 8-9 মাস পরে আমি যাইতে চাইলো যাদের কাছে ছিলাম তারা আমাকে উল্টাপাল্টা অনেক ভয় দেখায়, যে বলে যে তুই গেলে তোকে বিক্রি করে দিবে, তোকে খাইতে দিবে না, দেখিস না যে তোকে দেখতে পারেন দেখে তো তোকে কাজে দিয়ে দিছে, তোকে দূরে সরাই রাখছে, মানে আমাকে বিভিন্ন ভয় দেখায়। তো আমার তো তখন ছোট। তবে একটা কথা এখানে বলি, আমার যে ছোটবেলার যে দুধের দাঁত, এটা আমার ঢাকা আসার 1 বছর পরে পড়ছে। তো ওনারা আমাকে ভয় দেখায় যে তুই গেলে তোকে মেরে ফেলবে বা তোকে বিক্রি করে দেবে, এমন কিছু আমাকে কথা বলে, যে কারণে আমি ভয়ে আমার বোনকে যে দেখি যে আমার বোন আছে, বোনের একটা বেবি হয়েছে, মেয়ে বেবি। তো ঘন্টাখানিকও থাকি নাই, তো কান্দাকাটি করে আমি চলে আসছি। যে আমার তো ভয় যে আমাকে তো বিক্রি করে দিবে, ওরা তো বলছে। তো আমাকে না যখন এই কথাগুলো বলছে তখন আমি ভয়ে আমি আবার ওদের সাথে আমি কাকরাইল আবার ব্যাক করি। তো কাকরাইল ব্যাক করার পরে এর ভিতরে তাদের সাথে আমার বোনের সাথে মোটামুটি যোগাযোগ হয়। কীরকম, তারা আমাকে শিখাই দিত যে বল, পাশে দাঁড়ায় থাকতো, লাঠি নিয়ে দাঁড়ায় থাকতো, মানে বিভিন্ন একটু ভয় দেখায়, বলতো কি যে বল হ্যাঁ তুই ভালো আছিস, তুই অনেক ভালো আছিস, তুই পড়াশোনা করতেছিস, তুই খেলাধুলা করিস, তোর কোনো কষ্ট নেই। মানে আমি ছোট মানুষ, আমাকে যা বলতেছে আমি তাই বলছি, কথাগুলো আমি তাই বলতাম। তেমন করতে করতে এরকম মানে শীতকাল চলে আসছে। শীতকাল আসার পরে দিয়ে দেখা যায় কি আমাকে দিয়ে টুকটাক তারা কাজ করায়। তো এরকম শীতের ভিতরে মানে আমি ছোট মানুষ, আমার প্রচুর খিদা পেত। তো ওনারা আমাকে ওয়াশরুম ধুইতে দেয়, ওয়াশরুম ধোয়ার পর দিয়ে আমার প্রচুর খিদা লেগে যায়। আমি গোসল করে আমি আগে ভাতটা খেয়ে নিছি। তখন তো ছোট মানুষ, এত কিছু আমি বুঝি যে গ্যাস ছেড়ে রাখলে চুলার থেকে গ্যাসের গন্ধ বের হয়, আমি তো বুঝি নাই। তো ওনাদের আবার একটা অভ্যাস ছিল কি, প্রত্যেক শুক্রবার তাদের পাকঘর সাবান দিয়ে গরম পানি ধুইতে হবে। তো আমি গরম পানি বসায় রাখছি চুলার উপরে। ওই মহিলা মানে যার কাছে ছিলাম তাকে আমি খালাম্মা বলতাম, তার নাম হচ্ছে বেবি, তার নাম বেবি। তো খালাম্মা কি করছে, শোয়ার থেকে উঠে এসে সে গরম পানিটা আমার পায়ের এখানে ঢেলে দেয়, উত্তরায়ণ গরম পানিটা এখানে ঢেলে দেয়। তো আমি খুব কান্দাকাটি করছি। কান্দাকাটি করার পরে তারা মানে কোনো রকম আমাকে একটু সুস্থ করছে, করার পরে আমাকে তারা নোয়াখালীতে পাঠায় দেয়। এরপর থেকে আমার পরিবারের সাথে আর যোগাযোগ নেই। তারপর এভাবে দিন যাচ্ছে। নোয়াখালীতে কার কাছে? নোয়াখালীতে ওই বেবি খালাম্মার বাপের বাড়িতে 4.5 বছরের মতন ছিলাম। তো সবাই একটা জিনিস খারাপ লাগতো, সবাই মাদ্রাসা যায়, পড়তে যায়, আমাকে দিত না। তাদের গরু ছিল, গরু পালতে হতো, হাঁস মুরগি পালতে হতো, মানে গ্রাম অঞ্চলে যে কাজ সেগুলো আমি করতাম। তো খাইতে দিলে দিত, না হলে দিত না। মানে কি বলবো, বলার মতন ভাষা নেই। তো ওইখানে যখন
দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, তখন গ্রামের মানুষের একটাই প্রশ্ন যে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়। আমি বলতাম যে শুধু নাটোর। কিন্তু আমাকে কার সাথে কথা বলতে দিত না, কার সাথে খেলতে দিত না। আমি শুধু তাকায় থাকতাম, পোলাপান খেলে, আমি কেন খেলতে পারি না। তো আমি ওদের না বলে অনেক সময় খেলাধুলা করতে গেলেও আমি মায়ের খাইতাম, শুধু মায়ের খাইতাম। তেমন করতে করতে গ্রামের মানুষ দেখে যে শুধু আমাকে মারে, আমার বাড়ি কোথায় আমি বলতে পারি না। এরপর দিয়ে যখন গ্রামের মানুষ প্রশ্ন করে যে, সবাই মানে মোটামুটি প্রশ্ন করে যে মেয়েটার বাড়ি কোথায়, তখন তারা বলে যে ওর মা খাওয়াতে পারে না তাই দিয়ে দিচ্ছে। আসলে তা না। এখানে আমি পরে বুঝতে পারছি কেন তারা আমার সাথে এই কাজটা করছে, কেন নোয়াখালীতে আইনে আটকে রাখা। তারপরে এমন করতে করতে 4.5 বছর আমি কাটাই দিই, তো যথেষ্ট বড় হয়েছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, ওই মুহূর্তে আমি আমার ফ্যামিলির কথা পুরোটাই আমি ভুলে যাই। আমার ফ্যামিলি আছে, আমি ভুলে যাই, আমার মনে থাকতো না। মানে একটা ভয়ে থাকতাম আমি একটা ভয়ে থাকতে হইতো যে কারোর সাথে কিছু করলে আমাকে তো মারবে, বা আমার কোনো কিছু ইচ্ছা হয়েছে রাস্তা দিয়ে আজকে নিয়ে যাচ্ছে, ওইটা খাইতে গেলেও আমাকে বকা দিবে। আমি সবসময় ভয়ে আতঙ্ক থাকতাম। তো আমি আমার একটা সময় আমার ফ্যামিলি সব কিছু আমি ভুলে যাই। তো 4.5 বছর পরে আমাকে আবার ঢাকায় নিয়ে আসে। ওই যে মানুষের মুখামুখি হইতেছে যে মেয়েটা বাড়ি কোথায়, এত মারধর করেন কেন, খেলতে দেন না, মাদ্রাসা যেতে দেন না, পড়াশোনা করতে দেন না। অথচ কি জানেন, যখন গ্রামীণ ধরেন পাশের বাড়ির মানুষ আসে না আরেক বাড়িতে, তো আসলে কি করতো, সবাই সামনে আমাকে দেখাইতো কি যে তুই পড়তে বসিস না কেন, তুই পড়তে পারিস না, তোকে মাদ্রাসা পাঠাইতে চাই, তোকে ভালো মানুষ করতে চাই, তুই হস না কেন, মানে মানুষকে দেখায়। কিন্তু তাদের অন্য কিছু ছিল। এরপরে ওইখান থেকে 4.5 বছর পরে আবার নিয়ে আসে আমাকে। নিয়ে আসার পরে দিয়ে তখন তারা আবার থাকে শান্তিনগর, ওইখানে ওই বেবি খালাম্মা আবার বাসা চেঞ্জ করে ওইখানে থাকে। তো ওইখানে তার বাসা কোনো কাজের লোক রাখে না, পুরো বাসার কাজ আমাকে দিয়ে করায়। এরপরে দিয়ে হঠাৎ করে একদিন আমাকে বলে কি, তোর মা মারা গেছে। তখন আমার কাছে সব কিছু মনে হলো, আচ্ছা আমার পরিবার কোথায়, আমি এত বছর কীভাবে ছিলাম। যখন ওই যে আমার মা মারা গেছে আমি তো সহ্য করতে পারলাম না। তো তখন ওনাকে আমি বললাম কি, খালাম্মা আমাকে আমার বোনের কাছে দিয়ে আসেন। তারা বলে যে তোর বোন কোথায়, আমি কি জানি, তোর মা কোথায় আছে আমি জানি। তা আমি বলছি যে বাবুর মা আমাকে দিয়ে গেছে, উনি তো আপনাদের জানাইছে যে আমার মা মারা গেছে, তাহলে ওনারা খবর দেন। তখন শুনি কি যে বলে তুরে যখন দিয়ে গেছে তখন ওই বাবুর মা অনেকগুলো টাকা নিচ্ছে, তা আমি বলছি ঠিক আছে, অনেকগুলো টাকা নিচ্ছে, আমি তো এত বছর কাজ করছি, ওই টাকাগুলো আপনারা কাইটে নেন, আমার কিচ্ছু লাগবে না, আমার বোনের কাছে দিয়ে আসেন, আমি আমার মার কাছে যাব। তারা দেয় না। আপনি এখন আছেন কোথায়? এখন আছি আমি বরিশালে। আপনার এই গলার দিকে এগুলো কি হয়েছে? পড়ে গেছিল। এই যে এগুলো দাগগুলো পোড়া দাগ? হ্যাঁ, এগুলো পুরো দাগ। আর এই যে চেহারা, এগুলো কি পক্সের দাগ? না, এগুলো বরণের দাগ, অ্যালার্জি। আচ্ছা, তো বরিশালে কার কাছে থাকেন এখন? বরিশালে একটা বোনের কাছে থাকি, মানে অনলাইনে পরিচয় হয়েছিল, অনেক ভালো। কি করেন আপনি এখন, পেশায় কিছু করেন? পেশায় বলতে গেলে না, যে বোনের কাছে আছি ওর পার্লার আছে, তো আমি পার্লারে কাজ করেন, কাজ শেখেন। বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী করেন নাই। জীবন নিয়ে কি চিন্তা হয়, ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন? চিন্তা করি যে ফ্যামিলি চাই, আমার ফ্যামিলি আগে। আমি যদি আমার পরিবারের কাছে যেতে পারি তবে আমার এটা শান্তি। আর তৃতীয়ত ভালো কিছু একটা কাজকর্ম করতে গেলে আমার জন্ম নিবন্ধন নেই, ভোটার কার্ড নেই, এগুলো ছাড়া আমাকে কেউ ভালো কোনো কাজে নিবে না। এখানে আমি একটা ধরা, আর আমি এত কিছু চাই না, আমি আমার পরিবারটা চাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনি এবার চিন্তা করে দেখেন, এই মেয়েটাকে তার পরিবারের কাছে ফেরানো আপনার জন্য কত বড় সওয়াবের কাজ হতে পারে, কত বড় মানবিক কাজ হতে পারে, কত বড় দায়িত্বের কাজ হতে পারে। একটু চেষ্টা করি আমরা সবাই মিলে। হ্যাঁ, ওর সব কিছু কিন্তু বলে দিয়েছে। নাটোরের এই যে গ্রামের নামটা পর্যন্ত মনে আছে, হ্যাঁ, কান্দাবাড়ি গ্রাম।
এখানে গিয়ে ওর বাপ, দাদা, চাচা, মামা, নানি সবার নাম বলে দিয়েছে। আপনারা যদি একটু সবাই মিলে দেখেন, ওর মায়ের নাম মরিয়ম, ওর বড় বোনের নাম আমিনা, তারপরে জাহানারা, খাদিজা, ভাই মাসুদ এবং মাহবুব। ওর শরীরে পোড়া দাগ আছে, যেটা বললো ঘটনাটা। চাচা মোজাম্মেল, মামা হানিফ, শাহ আলম, মালেক, খালাতো ভাইয়ের নাম লাবলু। হ্যাঁ, নাটোরের কান্দাবাড়ি গ্রাম। একটু চেষ্টা করি আমরা সবাই মিলে, আল্লাহ যদি তৌফিক দেয় তো এই বোনটিকে আমরা তার পরিবারের কাছে ফেরাবো ইনশাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।